আনা ফ্রাঙ্কের ডায়েরি পর্ব ২। রবিবার ১৪ জুন ১৯৪২। শুক্রবার ১২ জুন ৬টায় আমার ঘুম ভেঙে গেল এবং এখন আমি জানি কেন। সেদিন ছিল আমার জন্মদিন, তবে অত ভোরে ওঠা অবশ্যই আমার বারণ। সুতরাং ভেতরে ভেতরে ছটফট করলেও ৬:৩০ অবধি নিজেকে সামলে রাখতে হলো। ব্যাস, তারপর আর নিজেকে ধরে রাখা গেল না। উঠে আমি খাওয়ার ঘরে চলে গেলাম। সেখানে মূর্তিয়ে আমাকে দেখে সাদর অভ্যর্থনা জানালো। ৭টা বাজার খানিক পরেই আমি চলে গেলাম মা বাবার কাছে। তারপর বৈঠকখানায় গিয়ে উপহারের প্যাকেটগুলো খুলতে লাগলাম। প্রথমেই যে স্বাগত জানালো সে হলো তুমি। সম্ভবত সেটাই হয়েছে আমার সবচেয়ে সেরা জিনিস। এছাড়া টেবিলে একগুচ্ছ গোলাপ, একটা চারা গাছ, আরও কিছু পেউনি ফুল। সারাদিনের মধ্যে আরও কিছু এসে গেল। মা বাবার কাছ থেকে পেলাম এক রাশ জিনিস, আর নানা বন্ধুতে আমার মাথাটা সম্পূর্ণ খেলো। আর যা যা পেলাম তার মধ্যে ছিল ক্যামেরা, একটি পার্টি গেম, প্রচুর লজেন্স, চকোলেট, একটি গোলকধাঁধা, একটা ব্রোচ, জোসেফ কোহেনের লেখা নেদারল্যান্ডসের লোককথা আর পৌরাণিক উপাখ্যান, ডেইজি ছুটিতে পাহাড়ে, আরও কিছু টাকা করি। এইবার আমি কিন্তু কিনতে পারবো গ্রিস আর রোমের উপকথা। তারপর লিস এলো বাড়িতে ডাকতে। আমরা স্কুলে গেলাম। টিফিনের সময় সবাইকে আমি মিষ্টি বিস্কুট দিলাম। তারপর আবার আমাদের মন দিতে হলো স্কুলের পড়ায়। এবার ইতি টানতে হবে। আসি ভাই, আমরা হব হলায় গলায় বন্ধু। সোমবার ১৫ জুন ১৯৪২। আমার জন্মদিনে পার্টি হলো রবিবার বিকেলে। আমরা একটা ফিল্ম দেখালাম, বাতিঘর রক্ষক। তাতে রিনটিন টিন ছিল। আমরা স্কুলের বন্ধুরা ছবিটা চুপটিয়ে উপভোগ করেছে। আমাদের সময়টা খুব ভালো কেটেছিল। ছেলে মেয়ে ছিল প্রচুর। আমার মামুনির সবসময় খুব জানার ইচ্ছে কাকে আমি বিয়ে করব। তার কতকটা আন্দাজ পিটার ভিসেল হলো সেই ছেলে। একদিন লজ্জায় লাল না হয়ে কিংবা চোখের একটি পাতাও না কাঁপিয়ে মামুনির থেকে সরাসরি ওই ধারণাটা জোরসোর ঘোচাতে পেরেছিলাম। বছর কয়েক ধরে আমার প্রাণের বন্ধু বলতে লিস গুসেন্স আর সানা হুটমান। এরপর ইহুদিদের মাধ্যমিক স্কুলে জপিদা বালির সঙ্গে আমার আলাপ। আমরা প্রায় একসঙ্গে কাটাই। আমার মেয়ে বন্ধুদের মধ্যে ওর সঙ্গে এখন সবচেয়ে বেশি ভাব। অন্য একটি মেয়ের সঙ্গে লিসের বেশি বন্ধুত্ব। আর সানা যায় অন্য একটা স্কুলে, সেখানে তার নতুন নতুন বন্ধু হয়েছে। শনিবার ২০ জুন ১৯৪২। দিন কয়েক আমি লিখিনি। তার কারণ আমি সবার আগে চেয়েছিলাম ডায়েরিটা নিয়ে ভাবতে। আমার মতো একজনের পক্ষে ডায়েরি রাখা চিন্তাটা বেখাপ্পা। আগে কখনো ডায়েরি রাখিনি বলে শুধু নয়, আসলে আমার মনে হয় ১৩ বছরের এক স্কুলের মেয়ের মন খোলা কথাবার্তা কোনো আগ্রহ জাগাবে না, না আমার, না সেদিক থেকে আর কারো। তা হোক, কি আসে যায় তাতে। আমি চাই কিছু লিখতে, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমার বুকের গভীরে যা কিছু চাপা পড়ে রয়েছে আমি চাই সেসব বের করে আনতে। লোকে কথায় বলে মানুষের চেয়ে কাগজে সয় বেশি। যে দিনগুলোতে আমার মন একটু ভার হয়ে থাকে সেই রকম একটা দিনে গালে হাত দিয়ে আমি বসে আছি। মনটা ভীষণ বেজার। এমন একটা নেতিয়ে পড়া ভাব যে ঘরে থাকবো না বেরিয়ে পড়বো সেটা পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না। কথাটা ঠিক তখনই আমার মনে এলো, হ্যাঁ এটা ঠিকই, কাগজের আছে সহ্য গুণ, এবং এই শক্ত মলার দেওয়া নোটবই জাক করে যার নাম রাখা হয়েছে ডায়েরি। সত্যিকার কোনো ছেলে বা মেয়ে বন্ধু না পেলে কাউকে আমি দেখাতে যাচ্ছি না। কাজেই মনে হয় তাতে কারো কিছু যায় আসে না। এবার আত্ম ব্যাপারটাতে আসা যাক। কেন আমি ডায়েরি শুরু করছি তার কারণটা। এর কারণ হলো আমার তেমন সত্যিকার কোনো বন্ধু নেই। কথাটা আরেকটু খোলসা করে বলা যাক। কেননা ১৩ বছরের একটি মেয়ে দুনিয়ায় নিজেকে একা বলে মনে করে, এটা কারো বিশ্বাস হবে না। তাছাড়া নয়ও। আমার আছে খুব আদরের মা বাবা আর ১৬ বছরের এক দিদি। আমার চেনা প্রায় ৩০ জন বন্ধু আছে যাদের বন্ধু বলা যেতে পারে। আমার একগোছা ছেলে বন্ধু আছে যারা আমাকে এক ঝলক দেখবে বলে উদগ্রীব, এবং না পারলে ক্লাসের আয়নাগুলোতে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। আমার আত্মীয় স্বজনেরা আছে, মাসি পিসি কাকা মামার দল, তারা আমার ইষ্টি কুটুম। আরও রয়েছে একটা সুখের সংসার। না, আমার কোনো অভাব আছে বলে মনে হয় না। তবে আমার সব বন্ধুই সেই এক ব্যাপার, কেবল হাসি তামাশা আর ঠাট্টাই আর কি, তার বেশি কিছু নয়। মামুলি বিষয়ের বাইরে কোনো কথা বলা যায় না। আমরা কেমন যেন কিছুতেই তেমন ঘনিষ্ঠ হতে পারি না। আসল মুশকিল সেখানেই। হতে পারে আমার আত্মবিশ্বাসের অভাব, কিন্তু সে যাই হোক, ঘটনাটা অস্বীকার করা যায় না। এই নিয়ে আমার কিছু করার আছে বলে মনে হয় না। সে কারণেই এই ডায়েরি। যে বন্ধুটির আশায় এতদিন আমি পথ চেয়ে বসেছিলাম তার ছবিটা আমার মানসপটে বড় করে ফোটাতেও চাই আমি, তাই অধিকাংশ লোকের মতন আমার ডায়েরিতে একের পর এক নিছক ন্যাড়া ঘটনাগুলোকে সাজিয়ে দিতে চাই না। তার বদলে আমি চাই এই ডায়েরিটা হোক আমার বন্ধু। আমি সেই বন্ধুকে কিটি বলে ডাকবো।
কিটিকে লেখা আমার চিঠিগুলো হঠাৎ দুম করে শুরু করে দিই তাহলে কি বলবে কেউ বুঝবে না। সেই জন্য আরম্ভে খানিকটা অনিচ্ছা সত্ত্বেও মাত্র কয়েকটা আঁচড়ে আমার জীবনের ছবি ফুটিয়ে তুলব। মাকে যখন বিয়ে করেন তখন আমার বাবার বয়স ৩৬ আর মার বয়স ২৫। আমার দিদি মার্গট হয় ১৯২৬ সালে ফ্রাঙ্কফুর্ট অন মাইন শহরে। তারপর হই আমি ১৯২৯-এর ১২ই জুন। আমরা ইহুদি বলে ১৯৩৩ সালে হল্যান্ডে চলে যাই। সেখানে আমার বাবা ট্রাভিস এনভির ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হন। যে কোলেন অ্যান্ড কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, তার অফিস একই বাড়িতে, আমার বাবা তার পার্টনার। আমাদের পরিবারের বাকি সবাইয়ের ওপর অবশ্য হিটলারের ইহুদি বিরোধী বিধিবাঁধনের পুরো চোট এসে পড়েছে। কাজে জীবন ছিল দুর্ভাবনায় ভরা। যে সময়টা ইহুদিদের দেখমার করা হয় তার ঠিক পরে ১৯৩৮ সালে আমার দুই মামা পালিয়ে আমেরিকায় চলে যান। আমার বুড়ি দিদিমা আমাদের কাছে চলে আসেন। তার বয়স তখন ৭৩। ১৯৪০ সালের মে মাসের পর দেখতে দেখতে সুদিন উধাও হতে থাকে। প্রথমে তো যুদ্ধ, তারপর আত্মসমর্পণ, আর তারপরে জার্মানদের পদার্পণ। ওরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের ইহুদিদের লাঞ্ছনা দস্তর মতো শুরু হয়ে গেল। দ্রুত পর্যায়ে একের পর এক ইহুদি বিরোধী ফরমান জারি হতে লাগলো। ইহুদিদের অবশ্যই হলদে তারা পড়তে হবে, ইহুদিদের সাইকেলগুলো অবশ্যই জমা দিতে হবে, রেলগাড়িতে ইহুদিদের চড়া নিষিদ্ধ এবং গাড়ি চালানোও তাদের বারণ। কেবল ৩টে থেকে ৫টার মধ্যে ইহুদিরা সওদা করতে পারবে, এবং তাও একমাত্র ইহুদিদের দোকান বলে প্ল্যাকার্ড মারা দোকানে। ৮টার মধ্যে ফিরে ইহুদিদের ঘরে আটক থাকতে হবে। ওই সময়ের পর এমনকি নিজের বাড়ির বাগানেও বসা চলবে না। থিয়েটার, সিনেমা এবং অন্যান্য আমোদ প্রমোদের জায়গায় ইহুদিরা যেতে পারবে না। সাধারণ খেলাধুলায় ইহুদিরা যেন যোগ না দেয়। সাঁতারের জায়গা, টেনিস কোর্ট, হকির মাঠ এবং খেলাধুলার অন্যান্য জায়গা সবই তাদের জন্য নিষিদ্ধ। ইহুদিরা যেন খ্রিস্টানদের বাড়িতে না যায়। ইহুদিরা অবশ্যই যাবে ইহুদি স্কুলে। এই রকমের অনেক বিধিনিষেধ জারি হলো। আমরা এটা করতে পারি না, ওটা করা নিষিদ্ধ, এই রকম অবস্থা। কিন্তু তা সত্ত্বেও দিন কেটে যেতে লাগলো। ওপি আমাকে বলতো, যা কিছু করতে যাও তাতেই ভয়, বলা যায় না, হয়তো বারণ আছে। আমাদের স্বাধীনতায় বেজায় ধরকাট, তবু সওয়া যাচ্ছিল। ১৯৪২ জানুয়ারিতে দিদু মারা গেলেন। আজও কিভাবে তিনি আমার হৃদয়মান জুড়ে আছেন। আমি তাকে কতটা ভালোবাসি সে কথা কেউ কখনো বুঝবে না। ১৯৩৪ সালে মন্টেসরি কিন্ডারগার্টেনে আমার হাতে খড়ি। তারপর সেখানেই পড়াশোনা করি। ষষ্ঠ ক শ্রেণীতে পড়ার সময় স্কুলের বস্ত্র আনতে মিসেস কে ভে এর কাছ থেকে আমাকে বিদায় নিতে হলো। দুজনেই কেঁদে ফেললাম, মনও খুব খারাপ হয়ে গেল। ১৯৪১ সালে দিদি মার্গটের সঙ্গে আমি গেলাম ইহুদি মাধ্যমিক স্কুলে। দিদি ভর্তি হলো ৪র্থ শ্রেণীতে আর আমি প্রাথমিক শ্রেণীতে। এ পর্যন্ত আমরা চারজনের নির্ঝঞ্ঝাটে আছি। এরপর আসবো আজকের কথায়। শনিবার ২০ জুন ১৯৪২। আদুরির কিটি। বিনা বাক্য ব্যয় শুরু করে দেব। বাড়িটা এখন নীরব নিস্তব্ধ। মামনি আর বাপি বেরিয়েছেন, আর মার্গট গেছে ওর বন্ধুদের সঙ্গে পিং পং খেলতে। ইদানিং আমি নিজেও পিং পং খেলছি। আমরা যারা পিং পং খেলি আইসক্রিমের উপর একটু বেশিই টান, বিশেষ করে গরমকালে। খেলতে খেলতে যখন শরীর তেতে যায়। কাজে সচরাচর খেলার পর আমরা চলে যাই সবচেয়ে কাছাকাছি আইসক্রিমের দোকানে, ডেলফি কিংবা ওয়াসিসে, যেখানে ইহুদিরা যেতে পারে। বাড়তি হাত খরচার জন্য হাত পাতা এখন আমরা ছেড়ে দিয়েছি। ওয়াসিসে আজকাল প্রায় লোকজনে ভর্তি থাকে। আমাদের চেনা শহর বেশ বড় হওয়ায় তার মধ্যে আমরা সব লোককেই কোনো মহাশয় বা ছেলেবন্ধু জুটিয়ে ফেলি। তারা আমাদের এত আইসক্রিম দেয় যা পুরো সপ্তাহে গোগ্রাসে গিলেও আমরা শেষ করতে পারি না। আমাকে এই বয়সে ছেলেবন্ধুর কথা মুখ ফুটে বলতে দেখে তুমি বোধহয় খানিকটা অবাক হবে। হায়, আমাদের যা স্কুল তাতে এটা কারো পক্ষে এড়ানো সম্ভব বলে মনে হয় না। যেই কোনো ছেলে আমার সঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে চাইলো এবং আমরা কথা কইতে শুরু করে দিলাম, ব্যাস অমনি সে আকণ্ঠ প্রেমে পড়ে যাবে, এবং স্রেফ সে আমাকে তার চোখের আড়াল হতে দেবে না। আমি ধরে নিতে পারি 10 বারের মধ্যে 9 বারই এরকম ঘটবে। অবশ্য দিন কত গেলেই সব পানি হয়ে যায়, বিশেষত যখন দেখে যে অত সব জুলজুল করে তাকানো টাকানো আদেও গায়ে না মেখে আমি দিব্যি মনের আনন্দে সাইকেল প্যাডেল করে চলেছি। ব্যাপারটা যদি আরেকটু বেশি গড়ায়, বাবার কাছে কথা পাড়ার কথা বলতে আরম্ভ করে, সঙ্গে সঙ্গে সাইকেলটাকে একটু হেলিয়ে দিই। আমার কাঁধে ঝোলানো ব্যাগটা পড়ে যায়। ছেলেটি তখন তার সাইকেল থেকে নামতেই হয়, আমাকে সে ব্যাগটা কুড়িয়ে দেয়। সেই ফাঁকে আমি অন্যদিকে কথার মোড় ঘোরাই। এরা সব একেবারেই নিরীহ ধরনের ছেলে। কিছু আছে দেখবে যারা চুমো ফুঁকে দেয় কিংবা খপ করে হাত ধরার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা অবশ্যই ভুল দরজায় করা নাড়ে। সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে পড়ে আমি বলি ওদের সঙ্গে এক পাও যাব না, কিংবা ইজ্জত নষ্ট হওয়ার ভাব দেখে সাফ সাফ ওদের কেটে পড়তে বলি। আমাদের বন্ধুত্বের ভিত গড়া হলো। আজকের মতো এখানেই ইতি। তোমার আনা।